নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা সকলে দেখছেন আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের এই বিশেষ অনুষ্ঠান। আজকে আমরা কথা বলবো পিসিওডি নিয়ে। পিসিওডি নিয়ে প্রচুর ফোন আসে, যেটা হেল্পলাইন নাম্বারে প্রচুর ফোন আসে। এটা এখন ঘরে ঘরেই দেখা যায়। মহিলাদের মানে অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অল্প বয়স থেকে মাঝবয়সী এবং বেশি বয়সের মহিলাদেরও এই সমস্যাটা এখন দেখা দিচ্ছে। এতটা পরিমাণে এই সমস্যাটা দেখা দিচ্ছে যে ছোট ছোট বাচ্চা মেয়েদের মধ্যে এই সমস্যাটা দেখা দিচ্ছে। হয়তো তারা পিসিওডি সম্পর্কে মানে পিসিওডির মানেটাই জানে না। এই রোগটা সম্পর্কে জানা তো অনেক দূরের কথা, পিসিওডি মানেই জানে না। এরকম মানে সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং সেগুলো নিয়েই আজকে ডিটেলসে আমরা আলোচনা করব যে পিসিওডি কি, পিসিওডি কেন হতে পারে, আর পিসিওডি হলে আমাদের কি কি মানে সাবধানতা অবলম্বন করা উচিত এবং পিসিওডিটা কত তাড়াতাড়ি আমাদের চিকিৎসা করানো উচিত যার জন্য আমরা ভালো হতে পারি। আর পিসিওডি যদি আপনি ফেলে রেখে দেন, এইটা যে আপনার ভবিষ্যতে কত বড় আপনার ক্ষতি করতে পারে, আপনাকে কত বড় সমস্যার মধ্যে ফেলতে পারে, একটা মানুষ কতটা অসুস্থ হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা রাখবো এবং আপনারাও অনেক কিছু জানতে পারবেন আজকের অনুষ্ঠান থেকে। আজকে পিসিওডি নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। আপনারা সকলে জানেন এটা লাইভ ফোনিং অনুষ্ঠান। আপনাদের যদি পিসিওডির কোনো মানে সমস্যা থাকে, পিসিওডি ছাড়াও যদি আরও কোনো শারীরিক সমস্যা থাকে, যে কোনো শারীরিক সমস্যা নিয়ে আপনারা এই অনুষ্ঠানে ফোন করতে পারেন, কারণ এটা লাইভ ফোনিং অনুষ্ঠান। দেখুন, আপনার টিভি স্ক্রলে দুটো ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, সেই দুটো নাম্বারে ফোন করে আপনি ডাক্তারবাবুদের সাথে সরাসরি এখানে আপনার বক্তব্যটা রাখতে পারেন, আপনার সমস্যাটা নিয়ে প্রশ্ন করতে পারেন। আপনি মানে নিজে মুখে ডাক্তারবাবুর কাছ থেকে আপনি শুনতে পারবেন যে আপনার সমস্যাটা সলিউশন। এবং হ্যাঁ, সব সমস্যা মানে শুধুমাত্র শুনলাম, সমাধান শুনলাম সেটাই কিন্তু নয়। আপনাকে কিন্তু মানে যদি আপনি পুরোপুরিভাবে সুস্থ হতে চান, ডাক্তারবাবু এখানে আপনার সমস্যাটা শুনে কি করতে হবে সেই পরামর্শটা বড়জোর আপনাকে দিতে পারেন। কিন্তু বাদ বাকি কাজটা হচ্ছে আপনার নিজের। সেটা হচ্ছে আপনাকে চেম্বারে এসে, বা আমি বলছি না যে আয়ুরিশি চেম্বারেই আপনি আসুন, আপনি যে কোনো ডাক্তারের কাছে যান বা আপনি চিকিৎসাটা করান। চিকিৎসাটা মোট কথা ফেলে রাখবেন না। আর ভালো লাগলে অবশ্যই তো আয়ুরিশি নেচার কেয়ার আপনার জন্য রয়েছেই, সবসময় রয়েছেন আপনার জন্য তৎপর আয়ুরিশি নেচার কেয়ার। আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করব, তাই কিন্তু তার আগে আমাদের সাথে যিনি গেস্ট আছেন তাকে স্বাগত জানাবো। স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের চিফ মেডিকেল অফিসার ডক্টর সুমন খা। গুড ইভিনিং ডক্টর। নমস্কার। আজকে পিসিওডি নিয়ে যখন আলোচনা করছি, প্রথম প্রশ্ন রাখবো যে সবাই জানি, কিন্তু আমাদের যারা নতুন ভিউয়ার্স আছে আমি তাদের জন্য প্রশ্নটা রাখবো যে পিসিওডির সমস্যাটা আমাদের ছোট বয়সে বা মাঝ বয়সে মানে প্রথম সমস্যাটার উৎপত্তি কোথা থেকে হয়? অ্যাকচুয়ালি আগে জানতে হবে পিসিওডি বা পিসিওএস জিনিসটা কি। তো পিসিওএস হচ্ছে এটার একটা শর্ট ফর্ম, একটা মেডিকেল অ্যাব্রিভিয়েশন। এটা ফুল ফর্ম হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। আবার একটা শোনা যায় পিসিওএস, এটাও শোনা যায়। এটাও সেম, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। একটা হচ্ছে সিনড্রোম, একটা হচ্ছে ডিজিজ। তো সিনড্রোম জিনিসটা কি? একটা রোগটা পরিপূর্ণ হওয়ার আগের কন্ডিশন হচ্ছে সিনড্রোম। মানে ধরুন আপনার ফার্স্টে পিসিওডি হয়ে যায় না, আপনার ফার্স্টে পিসিওএস হয়। সেটাকে আপনার যখন সেটা ক্রনিক স্টেজে আস্তে আস্তে পৌঁছায় তখন সেটা হয় পিসিওডি। তো এর মধ্যে যখন কি আছে, পলিসিস্টিক কথার মধ্যে মানে আপনার অনেকগুলো সিস্ট আছে। একটা যেমন হয় মনোডুও, মানে একটা বা দুটো, বা পলি মানে অনেকগুলো। তো পলিসিস্ট মানে কি? অনেকগুলো সিস্ট। ওভারিয়ান ডিজিজ, ওভারি মানে ওভারিতে, মানে আপনার ওভারিতে সিস্ট হয়েছে, এটা হচ্ছে এর মানে ভাঙলে জিনিসটা পাওয়া যায়। আর অ্যাকচুয়ালি সেটাই হয়। ওভারি যেটা আছে, ওভারিটা কি? ওভারি হচ্ছে গর্ভাশয়, মানে যার মধ্যে যে সাহায্য করে একটা ধরুন মানে রিপ্রোডাকশন করতে সাহায্য করে, এটা সাহায্য করে। তো সেই যে ওভারি যেটা এগসটাকে করে মানে বয়ে নিয়ে আসতে সাহায্য করে, সেইখানে সিস্ট হয়ে যায়। সেখানে কি হয়? টক্সিনের জন্য সিস্ট, মানে কি হয় বিভিন্ন ধরুন লাইফস্টাইলের জন্য প্রবলেম হোক বা তার মধ্যে বিভিন্ন টক্সিন চলে আসে। যেমন আমাদের স্কিনের মধ্যে কোনো প্রবলেম হলে স্কিনের মধ্যে র্যাশ চলে আসে, অ্যালার্জি চলে আসে, সেরকম এর মধ্যেও কী হয় বিভিন্ন টক্সিন জাতীয় মানে আমাদের লাইফস্টাইলে খাদ্য খাবারের জন্য তার মধ্যে বিষ জমে যাচ্ছে, মানে ওভারির মধ্যে প্রবলেম আসছে। সেই সময় কি করতে, সেই যে এগ নর্মালিতে কাজ কী হয়, এগটাকে বয়ে নিয়ে যাওয়া ওভারিতে, তো সেটা সে করতে পারে না, তার মধ্যে বাধা চলে আসে। তার মধ্যে দেখবেন অনেক মানে অ্যানিমেশন ছবিতে থাকে দেখবেন যে তার মধ্যে সিস্টটা আটকে দিচ্ছে, মানে তার পরবর্তীকালে প্রবলেম হচ্ছে, তার ডিলে পিরিয়ড হচ্ছে, তার ওয়েট গেন হচ্ছে হঠাৎ করে, এই জিনিসগুলো হচ্ছে। তো এর মধ্যে কি হচ্ছে, আপনার ওভারির মধ্যে অনেকগুলো সিস্ট মানে মাল্টিপল সিস্ট হচ্ছে। প্রথমে কিন্তু অনেকগুলো হয় না, প্রথমে একটা দুটো সিস্ট হয়। দেখবেন আপনি ইউএসজি করলেন অ্যাবডোমেনে, লোয়ার অ্যাবডোমেনে, সেখানে আপনার এলো যে একটা দুটো ছোটো সিস্ট আছে, হয়তো এরকম অনেক ক্ষেত্রে আসে। কিন্তু তখন কি পেশেন্টকে তো কেউ বলে দিল যে ঠিক আছে একটা দুটো সিস্ট আছে, কোনো ব্যাপার নেই, জাস্ট ঠিক আছে। কিন্তু এই একটা দুটো সিস্টই পরবর্তীকালে কিন্তু মাল্টিপল
চলে যেতে পারে। তখনই দেখবেন তখন আসে যে পলিসিস্ট, মানে আপনার ওভারিতে অনেকগুলো সিস্ট আছে, সেই জন্য সে ব্লকেজ করে দিচ্ছে, সে ঠিকঠাক করে আপনার যে ওভারির যে কাজটা সে কাজটা করতে পারছে না। তো সেটা একটা হলো। তখন কী হয়, পিরিয়ডসের মধ্যে প্রবলেম, এই ইরেগুলারিটি আছে। নর্মালি কী হয়, পিরিয়ডস হয় 28 দিন +-2, মানে কখনো 30, কখনো 32, কখনো 28, এটা একটা নর্মাল রেঞ্জ থাকে আর কি। কিন্তু কখনো দেখবেন তার হয়ে আছে 40 দিন পর পিরিয়ডস হচ্ছে, বা 45 দিন পর হচ্ছে, বা 2 মাস পর হচ্ছে, বা কখনো কখনো আসছেই না, মানে এলেও সেটা শর্ট টাইমের জন্য আসছে, প্রচুর পেন হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু হয়। তো অনেকে কী করে, এটা হলে এখন তো পেন হচ্ছে মানে পেন কিলার খেয়ে নেবো, তো পিরিয়ডসের বেশি পেন হচ্ছে, পেন কিলার খেয়ে নেবো। আমার অনেক পেশেন্ট দেখে যেরকম বলে যে আমার তো প্রথম পিরিয়ডসে পেন হতো খুব, তো আমি সেই জন্য একটা পেন কিলার খেয়ে নিতাম, তো পেনটা কমে যেত। সে বুঝতেই পারেনি যে তার পেনটা হচ্ছে তার সিস্ট এসছে ওভারিতে, সেই জন্য। তো এটা হতে হতে কী হয়ে যায়, একটা সময় পর আপনি এটা মানে একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেল, তখন কী হবে, আপনি পরবর্তীকালে কনসিভ করতে পারবেন। মানে আপনি যদি চান যে প্রেগনেন্ট হতে, আপনি প্রেগনেন্ট হতে পারবেন না, আপনার মানে মিসক্যারেজ হতে পারে, বা আপনার প্রেগনেন্সি আসবে না, মানে কনসিভিশন প্রবলেমই আসবে না আপনার। তো এই জিনিসটাকে তখন আপনি যদি একটা প্রপার টেস্ট করেন ইউএসজি, তখন সেটাকে বলা হচ্ছে যে আপনার পিসিওডি হয়েছে। অনেকে বলে দেয় এটা তো কোনো ব্যাপার না, অনেকে থাকে, বা এটা আপনার থাকবে, সারবে না, যে বিভিন্ন কথা বলে। কিন্তু আমাদের আয়ুর্বেদে পিসিওএসের চিকিৎসা আছে, সেরেও যায়। প্রচুর পেশেন্ট আছে যাদের পিসিওএস সেরে গিয়ে তারা আজকে তাদের সব কিছু নর্মাল হয়ে গেছে, তারা আজকে মেনস্ট্রুয়েশন সাইকেল তাদের নর্মাল আছে, এমনকি তাদের পরবর্তীকালে তারা কনসিভ করতেও পেরেছে। তো এইটা একটা ব্যাপার যে পিসিওএস কিন্তু নির্মূল করা যায়, আয়ুর্বেদে নির্মূল করা যায়, আর এটা খুব তাড়াতাড়ি চিকিৎসা করলে আপনি সুস্থ হয়ে যাবেন, এটাতে কোনো অন্যান্য কোনো রোগের ভয় থাকে না। আমি প্রশ্ন করব যে পিসিওডি মানে কোনো মানুষের শরীরে যখন হয়েছে, লক্ষণ তো একটা দেখা যায়, সেই লক্ষণগুলো কি কি, মানে কি করে বুঝবে যে একটা মানুষ যে তার পিসিওডি হয়েছে? দেখুন, লক্ষণ বলতে প্রথমে তার ধরা, মানে তার কি হবে, প্রথমে তো অনেক সময় বোঝা যায় না কি হয়েছে, কিন্তু এটা বোঝা যায় যে পিরিয়ডসের মধ্যে ইরেগুলারিটি আছে। মানে আপনার ধরুন আগের মাসে হচ্ছে 1 মাস আগে, তারপরে আপনার এই মাসে হচ্ছে 1 মাসের জায়গায় 1 মাস 10 দিন পর, পরের মাসে হচ্ছে হয়তো 1 মাস 5 দিন পর, আবার তারপরে মাসে দেখুন 1 মাসেই হয়ে যাচ্ছে। এই যে একটা ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, কখনো টাইমে হচ্ছে, কখনো কখনো 10 দিন, মানে অ্যাকচুয়ালি 28 থাকে নর্মাল ডেজ, 28-এর সাথে +-2 করা, এবং অনেকের থাকে 26 দিনে হচ্ছে, অনেকের থাকে 30 দিনে হচ্ছে। এবার আমরা সেটাকে বলেছি ঠিক আছে 30 দিনের জায়গায় 32 দিনে হলেও চলবে, কিন্তু 30-এর জায়গায় 40 দিন চলে যাচ্ছে, মানে সেটা কিন্তু নর্মাল টাইম নয়, মানে সেটা ইন্টারভ্যালটা নর্মাল নয়, মানে আপনার যে মাসিকটা হচ্ছে সেটা টাইমে হচ্ছে না। তখন কিন্তু আপনাকে বলা হয় কি যে আপনি একটা ইউএসজি করান, হয়তো কিছু থাকতে পারে। এবার অনেক সময় ইউএসজি করলেন, কিছু থাকলো না, সেটা হতে পারে অন্য সমস্যা, কিন্তু যদি সমস্যা আসে তখন দেখবেন আপনার ওভারিতে সিস্ট হচ্ছে, সেই সিস্টটাই আপনার যে মেনস্ট্রুয়াল সাইকেলটা থাকে, সাইকেলটা থেকেও চালনা করে দিচ্ছে না, এটা একটা গেল। তারপরে দেখবেন হেয়ারি গ্রোথ হয় বিভিন্ন জায়গায়, তখন দেখবেন একটা মানে গোফের মতো হয়ে যায়, বা আমাদের চিনের নিচে দেখবেন মানে মানে চুলের মতো যা আছে, যেটা নর্মাল না, অ্যাবনর্মাল একটা, মানে ধরুন আপনার চিন যেটা চিবুক যে জায়গাটা আছে সেখানেও কিন্তু হেয়ার গ্রোথ হতে পারে। আর একটা হয় ওয়েট জ্ঞান হয় প্রচুর, মানে আপনার ধরুন নর্মাল ওয়েট ছিল 40-50-এর মধ্যে, হঠাৎ করে দেখেন 50 থেকে আপনার ওয়েট 52, 53, 55 চলে যাচ্ছে, কিন্তু সেটা ওয়েট কথা নয়, মানে আপনার বয়স কিন্তু কম আছে। পিসিওএস তো এরকম না যারা 40 বছর বয়সে হচ্ছে, পিসিওএস হয় কিন্তু কম বয়সে, ধরুন ওই 18 থেকে 30 এর মধ্যে কিন্তু পিসিওএসটা হয়, 30-এর উপরে খুব একটা হয় না বললেই চলে। এখন হচ্ছে, এখন সবই হচ্ছে, কিন্তু নর্মাল হচ্ছে 18 থেকে 30-এর মধ্যে কিন্তু পিসিওএসটা হয়। যখন মেনস্ট্রুয়াল সাইকেল চালু হওয়ার পর ভালোভাবে চলতে থাকে, সেই মুহূর্তে প্রবলেমটা আসে আমাদের বিভিন্ন লাইফস্টাইল প্রবলেমের জন্য। একদম প্রথম কলার বন্ধু রয়েছেন আমাদের সাথে, দেখে নেব কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি সৌরভ পাত্র বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? সৌরভ না, বলছি কোথা থেকে বলছেন আপনি, কোথা থেকে ফোন করছেন? ক্যানিতে বলছি, ক্যানি থেকে। আচ্ছা, কি প্রশ্ন আছে বলুন। হ্যাঁ, সমস্যা হচ্ছে আমার বাবার সমস্যা। এই সমস্যা হচ্ছে কোলেস্টেরল, মানে কোলেস্টেরলটা কোনো জায়গায় দেখা ছাড়ছে না। আচ্ছা, এটা কতদিনের সমস্যা? 6 মাস। 6 মাস। আচ্ছা, কোলেস্টেরলটা ওনার কতদিন ধরে আছে? হ্যাঁ 6 মাস। 6 মাস। 6 মাস ধরে আছে। আচ্ছা আচ্ছা, রেঞ্জ কত আছে কোলেস্টেরলের, রেঞ্জ কত আছে, মানে কত এসে রিপোর্টে? স্যার ওটা কি বলতে পারছেন স্যার? আচ্ছা, কোলেস্টেরলের মেডিসিন উনি 6 মাস ধরে খাচ্ছেন, তাই তো? আচ্ছা, আচ্ছা, এটা কি বলেছে ডাক্তারবাবু যে খেতে হবে মেডিসিন সারা জীবন জন্য, এটা বলেছে নাকি, যে মেডিসিনটা খেতে হবে, এটাই বলেছে ডাক্তারবাবু? হ্যাঁ স্যার বলে যাচ্ছে, বলছি এখন খেতে হবে। আচ্ছা আচ্ছা, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, কোলেস্টেরল জিনিসটা হচ্ছে আপনার বডির মধ্যে ব্লাডটা মোটা হয়ে যাচ্ছে, মানে যে রক্ত থাকে আমাদের ব্লাড, এটা মোটা হয়ে যাচ্ছে। তো আপনার ব্লাড মানে ব্লাডটা যাচ্ছে কোন দিকে, যাচ্ছে আপনার ভেন দিয়ে। তো যদি রক্তটা মোটা হয়ে যায় নর্মাল থিনের থেকে, তখন আপনার ভেনের মধ্যে সেটা অবস্ট্রাকশন আসবে। তো তখন কী হবে, আপনি দেখবেন ভবিষ্যতে এটার জন্য আপনার হার্টের প্রবলেম আসতে পারে, হয়তো আপনার বাবার দেখবেন হয়তো প্রেশারেরও মাঝে মধ্যে ফ্লাকচুয়েশন হচ্ছে। তো কোলেস্টেরলের মধ্যে ভাগ আছে আবার এলডিএল কোলেস্টেরল, ভিএলডিএল কোলেস্টেরল, টোটাল কোলেস্টেরল। টোটাল কোলেস্টেরল রেঞ্জ থাকে 200-র মধ্যে। আপনার বাবার দেখবেন রিপোর্টটা তুমি বলতে পারলেন না আপনি,
200-র উপরে যাচ্ছে মানে তখন আপনার বাবা কোলেস্ট্রল ধরা পড়েছে। এবারে এলডিএল বা এইচডিএল যে কোলেস্ট্রল থাকে তার মধ্যে থাকে গুড কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রল। এবারে গুড কোলেস্ট্রল জিনিসটা কি, সেটা আপনার সাহায্য করে, মানে সেটা আপনার হেল্প করে। আর ব্যাড কোলেস্ট্রলকে সেটা আপনার রক্তটাকে মোটা হতে সাহায্য করে। তো এগুলো থেকে কি করতে হবে, আমাদের আয়ুর্বেদে এগুলো চিকিৎসা আছে, আমরা কি করি ব্লাড থিন করে দিই। মানে আপনাকে এরকম না যে ব্লাড থিনার মেডিসিন দেওয়া হবে, আপনাকে কিছু মেডিসিন দেওয়া হবে যেটা আপনার কোলেস্টেরল লেভেলটাকে কমাতে সাহায্য করবে, ব্লাড থিন করতে সাহায্য করবে না। এবারে কোলেস্টেরল লেভেল কমে গেলে ব্লাড আমার থিন হয়ে যাবে, মানে আপনাকে ডিরেক্টলি আপনার রোগটাতে করে না করে ইনডিরেক্টলি আপনার চিকিৎসা করা হবে, যেটাতে আপনি সুস্থ হয়ে যাবেন। তা আপনার যে কোলেস্টেরল মেডিসিন যেটাই খাচ্ছে না কেন, 6 মাস হয়েছে, এখন চিন্তা কোনো কারণ নেই। উনি মানে এমন নয় 6 মাস ছাড়তে পারবেন না, উনি এখন আমাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্টও 2 মাস 3 মাস করে নেন ঠিকঠাক করে। আর যে খাওয়া দাওয়া মানে মেনটেন করতে হবে, মেন কথা কোলেস্টেরলের ক্ষেত্রে খাওয়া দাওয়া মেনটেন করতে হবে, মানে একটা স্ট্রিক্ট ডায়েট চার্ট থাকবে। স্ট্রিক্ট মানে একদম বিরাট কঠিন ডায়েট চার্ট তা নয়, খাবারের মধ্যে হাই রিচ প্রোটিন থাকবে না, বা হাই ফাইবার ডায়েট থাকবে না, বা ধরুন প্যাকেটজাত যে খাবারগুলো থাকে সেগুলো থাকবে না। এগুলো বাদ দিয়ে উনি বাড়ির খাবার দাবার খাবেন, তেল ঝালটা একটু অ্যাভয়েড করবেন, এগুলো যদি উনি করতে পারেন। আর জলটা বেশি করে খেতে হবে, এগুলো যদি উনি করেন তাহলে কিন্তু ওনার আস্তে আস্তে কোলেস্টেরল লেভেলটা উইথ মেডিসিন, অবশ্যই এরকম না যে মেডিসিন ছাড়া গেলে কমে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ব্লাড থিন হয়ে যাবে, আস্তে আস্তে কোলেস্টেরল ঠিক হয়ে যাবে। কিন্তু এটার জন্য আপনাকে আসতে হবে আমাদের ক্যানিংয়ের কাছে, আমাদের আমতলাতে চেম্বার আছে, আপনি আমতলাতে এসে মানে হেল্পলাইনে যোগাযোগ করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন, আমতলাতে এসে চিকিৎসা করান, আপনার বাবা কিন্তু 2-3 মাসের মধ্যে সুস্থ হয়ে যাবে। একদমই তাই, ডাক্তারবাবু খুব সুন্দর করে কিন্তু প্রথমেই বললেন যে এই মানে আপনার এই কোলেস্টেরলের কিন্তু খুব ভালো চিকিৎসা রয়েছে আয়ুর্বেদে। সেই কারণে আপনারা তো জানেন যে আয়ুর্বেশী নেচার কেয়ারের পুরো প্রোগ্রাম আপনারা অনেক দিন থেকেই দেখছেন, যে আপনারা জানেন যে এটা পুরোপুরি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হয় এখানে। তো আপনার বাবার যে সমস্যাটা, এই সমস্যাটা নিয়ে যদি আপনি অনেক দিন থেকেই ভুগে যাচ্ছেন, তাহলে আপনি এবার সঠিকভাবে চিকিৎসাটা করান। এবার আপনি যদি চান আয়ুর্বেশী নেচার কেয়ারে আসতে, তাহলে দেখুন আপনার টিভি স্ক্রলে দুটো বুকিং নাম্বার যাচ্ছে, আমি রিপিট করে দিচ্ছি, 9903-595-252, আরেকটা নাম্বার 9903-795-252। এই দুটো হচ্ছে বুকিং নাম্বার। এই দুটো নাম্বারে ফোন করে আপনাকে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। যেই চেম্বারটা আপনার নিয়ারেস্ট চেম্বার হচ্ছে, বাড়ির সামনের চেম্বার হচ্ছে, সেই চেম্বারে এসেই আপনি সরাসরি ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং সমস্যাগুলো থেকে সত্যি সত্যি এবার মুক্তি হতে পারবেন। আপনাদের জন্য আরেকটা মানে ব্যবস্থা রয়েছে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা শুধুমাত্র অনলাইন কনসালটেন্সি নেওয়ার জন্য, বাড়িতে বসে পরিষেবা, মানে যারা একান্ত চেম্বার ভিজিট করতে পারছেন না, বা যাদের বাড়ির পাশে হয়তো চেম্বারটা পড়ছে না, মানে বাড়ির কাছাকাছি হয়তো চেম্বার পড়ছে না, অনেকটা দূরে থাকেন, বয়স হয়েছে, আসতে পারছেন না, আসার কোনো সঙ্গী নেই, তাদের জন্য একমাত্র অনলাইন কনসালটেন্সি রয়েছে। দেখুন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে, 9831368397, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার শুধুমাত্র অনলাইন কনসালটেন্সির জন্য। এই নাম্বারে ফোন করে কিন্তু আপনি বুকিং করতে পারবেন না, শুধুমাত্র এটা যারা বাড়িতে বসে পরিষেবা চাইছেন, একান্ত চেম্বার ভিজিট করতে পারছেন না, একমাত্র তাদের জন্য। আর কোথায় কোথায় চেম্বার রয়েছে, চেম্বারগুলো আমি একটুখানি বলে দেবো। কলকাতার মধ্যে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন যাদবপুরের সাউথ সিটি মলের কাছে, হাতিবাগানে পেয়ে যাচ্ছেন, আমতলার খড়িবেড়িয়াতে পাচ্ছেন ও বারাসাতে চেম্বার পাচ্ছেন। হাওড়ার বন্ধুরা পাচ্ছেন আপনারা শালকেয়া, উত্তরপাড়া, টিকিয়াপাড়ার বামুনগাছিতে পাচ্ছেন, ও পাচ্ছেন আপনারা হাওড়ার বকুলতলাতে। এছাড়াও মেদিনীপুরের বন্ধুরা পেয়ে যাচ্ছেন মেদিনীপুর টাউন, মেছেদা, হেরিয়া। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়াতে চেম্বার, বর্ধমান, দুর্গাপুর, কৃষ্ণনগর, বহরমপুর, মালদাতে চেম্বার পেয়ে যাচ্ছেন। এবং নর্থ বেঙ্গলের বন্ধুরা পাচ্ছেন আপনারা শিলিগুড়িতে চেম্বার, কোচবিহার চেম্বার। এছাড়াও আপনারা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও পাচ্ছেন দিল্লি, আগরতলা এবং গৌহাটি। এবং যারা দূরে রয়েছেন তাদের জন্য তো আমি বললাম, ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমি 3টে জায়গার নাম বলেছি, এর বাইরেও যারা রয়েছেন তাদের জন্য অনলাইন কনসালটেন্সি রয়েছে, বা যদি আপনারা পারেন কলকাতায় এসে ট্রিটমেন্ট করাতে, সেই সুবিধাও রয়েছে। আমরা ছিলাম পিসিওডির আলোচনাতে। পিসিওডির আলোচনা যেহেতু করছি, সব রকমের প্রশ্নই ডাক্তারবাবু থেকে আজকে আমরা উত্তরটা জেনে নেব। ডাক্তারবাবু একটা কথা বলুন, যে পিসিওডির সমস্যাতে আমরা তো সিমটমটা জানলাম, অনেকের দেখা যাচ্ছে যে পিসিওডির সমস্যা ওরকমভাবে বোঝা যাচ্ছে না, একদম আমি যাদের পিরিয়ড সার্কেল হয়তো এখনো শুরু হয়নি, আমি সেরকম বয়সী মেয়েদের কথা বলছি, দেখা যাচ্ছে পিরিয়ড সার্কেলের শুরুর টাইমটা আমরা জানি মোটামুটি 12, 13, 14 বছর বয়সের মধ্যে, কিন্তু দেখা যাচ্ছে কারোর বয়স 16, 17 বছর হয়ে যাচ্ছে, কিন্তু তার প্রথম পিরিয়ডসটাই আসছে না। তো এইখানে কি কোনো রকম পিসিওডির সমস্যা থাকতে পারে? হ্যাঁ, এখানে অবশ্যই থাকতে পারে, কারণ তার পিরিয়ডসটা শুরুই হচ্ছে না, এটা একটা প্রবলেম হয়। কারণ নর্মাল তো এই থাকে 12-13-এর মধ্যে, ম্যাক্সিমাম 14-11 হয়,
কিন্তু 16-17 বছরে চালু হচ্ছে না, মানে তার হয়তো প্রথম থেকে একটা প্রবলেম আছে। কিন্তু সেক্ষেত্রে মানে সিস্ট ছাড়াও অন্যান্য সমস্যা হতে পারে। ধরুন তার মধ্যে যে মানে হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে প্রথম থেকেই, মানে তার যে মেনার্কি ব্যাপারটা আছে, মানে মেনার্কি মানে একদম ফার্স্ট যেটা মানে মেনস্ট্রুয়াল সাইকেল চালু সেটা মেনার্কি বলে। তো ফার্স্ট যে শুরু হচ্ছে না, মানে তার হয়তো যে ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন যে আমাদের মানে মহিলাদের যে দুটো হরমোন মেন থাকে, এগুলো তো মেন পুরো বডি সাইকেলটা পুরো মেনস্ট্রুয়াল সাইকেল সমস্ত কিছু মেনটেন করতে সাহায্য করে। তো এই যে প্রোজেস্টেরন ইস্ট্রোজেনে হয়তো প্রপারলি সিক্রেশন হচ্ছে না, প্রপারলি সেটার ব্যালেন্স হচ্ছে না, সেই জন্য অনেক সময় হয়। তো এটা একটা কারণ। আবার একটা কারণ এটা হতে পারে যে হয়তো প্রথমেই ওনার মানে তার সিস্ট চলে এসছে হয়তো কোনো কারণে। তো এটা দুটো কারণ হতে পারে, একটা হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স, আরেকটা হচ্ছে সিস্ট হয়তো প্রথমে এসছে। তো এটা জানা সবচেয়ে স্বাভাবিক, যখনই এগুলো কোনো প্রবলেম হবে একটা ইউএসডি করে নিন হোল অ্যাবডোমেন। অনেকে আছে কি ইউএসডি লোয়ার করে আপার করতে যায় না, কিন্তু আপারটাও করা দরকার। কারণ একবার আপনি হোল করলে কি হবে, আপার লোয়ার অ্যাবডোমেনের সমস্ত কিছু আপনার পুরো চলে আসবে রিপোর্টের মধ্যে যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। অনেক সময় কি হয়, তো লোয়ারে কোনো প্রবলেম নেই, আপারে কোনো প্রবলেম এসছে, সেই আপারের সমস্যার জন্য কিন্তু এটা হচ্ছে। তো প্রথমবারে ইউএসডি করতে গেলে ডাক্তার যদি আপনাকে বলে লোয়ার করতে, আলাদা ব্যাপার। ডাক্তার যদি না বলে আপনি হোল অ্যাবডোমেন করে নেবেন, পেটের মধ্যে কোথায় কি সমস্যা আছে আমরা সব চলে আসবে, রিপোর্ট থেকে আপনি এটা ট্রিটমেন্ট করলে সেটা সুস্থ হয়ে যাবেন। একদম। যাদের বাড়িতে মেয়ে সন্তান আছে এবং যাদের মেয়ের বয়স এরকম হয়েছে অলরেডি যে 15-16 বছর বয়স হয়ে গেছে কিন্তু তার এখনো ফার্স্ট পিরিয়ডস আসেনি, আমি তাদের জন্য বলবো যে এটা কিন্তু মানে আপনারা একদম হালকাভাবে নেবেন না। আপনারা প্লিজ এটা ট্রিটমেন্ট করান। এই বয়সে যদি ট্রিটমেন্ট না করান তাহলে কিন্তু আপনার মেয়ে অনেক বড় সমস্যার মধ্যে পড়তে পারে। তাই জন্য এইরকম সমস্যার মধ্যে যারা ভাবছেন, অনেকে আছেন যে এই বিষয়গুলোকে নিয়ে কথা বলতে চান না, লজ্জা পান, এগুলো কিন্তু খুব সিরিয়াস বিষয়, এগুলো নিয়ে কথা বলতে হবে এবং ট্রিটমেন্টটা কিন্তু টাইমে করাতে হবে। না হলে কিন্তু সময় চলে গেলে, বয়স চলে গেলে কিন্তু প্রবলেমটা অন্য জায়গায় চলে যাবে, আরও বিভিন্ন রকমের প্রবলেম তখন অ্যাড হয়ে যাবে। আমাদের সাথে কোনো বন্ধু অপেক্ষা করছে, একটু দেখে নেবো কে আছেন। নমস্কার, কে বলছেন? আচ্ছা, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমার মাঝে মানে প্রায় সময় দেখছি এখন পেটের যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, পেটের কোন সাইডে যন্ত্রণা হচ্ছে একটু বলুন। ঠিক নাভির নিচটাতে। নাভির নিচটাতে? কতদিন ধরে হচ্ছে? এই 1 মাস। 1 মাস ধরে হচ্ছে। বয়স কত এখন আপনার? বয়স 32। 32। আচ্ছা, আপনার কি গ্যাস অম্বল ধাত আছে? আপনার গ্যাস অম্বল হয়? গ্যাস অম্বল হয় আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রবলেম আচ্ছা, আছে। আমি বলছি শুনুন। দেখুন, আপনার যে বোঝেন নাভির নিচে ব্যথা করছে, এটা কিন্তু মূলত গ্যাস অম্বল থেকেই আপনার হচ্ছে। এটার জন্য কোনো কিছু মানে টেস্ট এখনই করার দরকার নেই আপনার। আপনি জাস্ট খাওয়া দাওয়ার টাইমটা ঠিক করুন। আপনার যে খাওয়া দাওয়ার যে ডেলি, ধরুন আমরা একটা রুটিন ফলো করি, আপনি ফলো করেন, সেইখানে খাওয়া দাওয়ার টাইমটা ঠিক করুন। খাওয়া দাওয়ার টাইম বলতে কি, ধরুন আপনি ব্রেকফাস্ট করুন সকাল 9টার মধ্যে বা ম্যাক্সিমাম 10টার মধ্যে, লাঞ্চ করুন দুপুর 12টা থেকে 2টোর মধ্যে, আর একটা বিকেলে টিফিন করুন, আর রাত্রে ডিনারটাও করুন রাত 10টা থেকে ম্যাক্সিমাম 10টা থেকে 11টা, এরকম না যে 12টা একটার সময় আপনি ডিনার করবেন। এটা কিন্তু টাইম নয় ডিনারের। হ্যাঁ, সপ্তাহে একদিন কোনো কাজ ছিল করেছেন, আলাদা ব্যাপার, কিন্তু এটা নয় যে আপনি রোজ 12টা একটার সময় ডিনার করছেন। মেইন কথা আগে ফুড হ্যাবিট যেটা আছে সেটা ঠিক করুন, মানে আপনার যে ফুডের যে রুটিনটা আছে, শিডিউলটা ঠিক করুন। সাথে এটা হলে আপনার গ্যাস হবে না। আর ব্যথাটা যেটা করছে ওটা গ্যাসের জন্যই আপনার হচ্ছে। আপনি জলটাও ঠিকঠাক করে খাবেন, মানে দিনে অন্তত 3 থেকে 4 লিটার জল আপনি খাবেন সারাদিনে। সাথে আপনি খাওয়া দাওয়ার টাইমটা ঠিক করুন। আর আপনার যে বয়স, মানে খুব বেশি বয়স নয়, গ্যাসের সমস্যা থাকেই। এবার ব্যথা করছে মানে ওটা আপনার বাড়াবাড়ি হচ্ছে, মানে হয়তো আপনার হাইপার অ্যাসিডিটি হয়েছে। তো এগুলোতে ভয় পাওয়ার কিছু নেই। আপনি জাস্ট কোনো রেগুলার কোনো একটা মানে ফর্মে গ্যাসের ওষুধ না খেয়ে আপনি আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা করান। আপনি আয়ুর্বেদিক চিকিৎসা করলে এই গ্যাসের যে সমস্যাটা আছে, এটা কিন্তু অনেক পুরনো রোগ, তো এটা একদিনে হয় না। তো আপনার এটা কিন্তু আস্তে আস্তে চিকিৎসা করলে আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার এই সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে। স্যার, পিসিওডি নিয়ে আরেকটা প্রশ্ন আপনাকে, যেটা মানে আমি একটা খুব শুনেছি যে আমার এরকম বন্ধু বান্ধবদের মধ্যেও শুনেছি যে যাদের হয়তো এরকম পিসিওডি আছে, তারা বলে যে মানে আমার এখন সব খাওয়া দাওয়া বন্ধই হয়ে গেছে, আমি প্রায় এখন বয়েলড খেয়ে থাকি। এটা কি সত্যি কথা যে পিসিওডি যাদের থাকে তাদের মানে তেল মশলা খাবার, এরকম জাতীয় খাবার খাওয়াটা একদম পুরোপুরি বারণ থাকে? হ্যাঁ, পিসিওডি থাকলে তো অবশ্যই একটা সিডেন্টারি লাইফস্টাইল যেটা থাকে আমাদের, তো সেই লাইফস্টাইলের মধ্যে কি থাকে, আমরা ধরুন দিনে 4 বেলা খাবারের জন্য 2 বেলা ফাস্টফুড খেয়ে নিচ্ছি, এটা চলবে না। এবারে তেল ঝাল মশলা খাবারটাকে পুরোপুরি অ্যাভয়েড করতে বলা থাকে। এবারে অ্যাভয়েড মানে সে হয়তো সপ্তাহে 1 দিন খেলো, সেটা ব্যাপার করবে না, কিন্তু আপনি সপ্তাহে ধরুন 4 দিন 5 দিন 7 দিনের জায়গায় আপনি 4 দিনই খাচ্ছেন। আপনার যে খাবারের মধ্যে আপনার মানে অয়েলটা থাকছে বেশি, এতটাই বেশি যে আপনার টক্সিনটা সেই ক্রিয়েট করছে। ব্যাপারটা কি, আপনার শরীরের মধ্যে টক্সিন জমে আছে, শরীরের মধ্যে টক্সিন মানে আপনার সে ওভারিতেও কিন্তু টক্সিন জমছে, এটা দেখতে পাওয়া যায় না।
কিন্তু ওভারিতে টক্সিন জমছে। আপনি ওভারিতে যেমন আপনাকে ইউএসডি করা হবে, আপনাকে একটা প্লেট দেওয়া হয়, সেই প্লেটে যেমন দেখিয়ে দেওয়া হবে যে আপনার এখানে ছোটো ছোটো সিস্ট আছে, সেগুলো আপনি রিপোর্টে নিজে দেখতে হবে আপনার চোখের দিয়ে যে আপনার এখানে সিস্ট কিন্তু হয়েছে। তো সিস্ট মনে হচ্ছে আপনার ওখানে নোংরা জমছে, মানে বাংলা কথা আমার নোংরা জমছে ওখানে। টক্সিনটা ক্লিয়ার করতে গেলে আপনি তো দেখুন তেলে ভাজা খাবার তো আপনার টক্সিন করবেই, কারণ সেটা আপনার কোনো কাজে লাগছে না। আজকে আপনি যে সারাদিনে খাওয়া দাওয়া করছেন তার মধ্যে ধরুন আপনার 80% বা 70% কাজে লাগছে, বাকি 30% আপনার ইউরিন বা স্টুল দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা একটা নর্মাল বডি মেটাবলিজম চলে এটা। কিন্তু এটা আপনি ধরুন 100% খাবারে আপনার 10% কাজে লাগছে, 90% বেরিয়ে যাচ্ছে বা সেটাও কাজে লাগছে না, তখন সেটা তো আপনার ক্ষতি করবে। আজকে করবে না, বারবার আপনি সে খাবারটা খেতে গেলে পেট ভর্তি হচ্ছে, মানে কিছু খাবার থাকে না পেট ভর্তি হয় কিন্তু কোনো কাজে লাগে না, সেই খাবারটা অ্যাভয়েড করতে বলা থাকে। এবার তার মধ্যে ধরুন আপনার সুগারের ড্রিঙ্ক থাকে, যে ড্রিঙ্কটার মধ্যে অত্যধিক সুগার আছে, মানে অ্যাডেড সুগার প্রচুর আছে, সেটা বারণ থাকে। হাই ক্যালোরি যে খাবার থাকে বা হাই ফাইবার যে খাবার থাকে সেটা বারণ থাকে। গ্লুটেনযুক্ত খাবার বারণ থাকে। আপনার ময়দা বারণ থাকে, ময়দা বা যে হোয়াইট ব্রাউন মানে হোয়াইট রাইস হয় বা হোয়াইট যে ব্রেড হয় এগুলো বারণ থাকে। এগুলোর মধ্যে কি এগুলো রিফাইন খাবার থাকে, মানে এগুলো এত রিফাইন করে দেওয়া হয় এগুলো খেতে ভালো লাগে কিন্তু কোনো কাজে লাগে না। এবারে খাবারটা যদি কাজেই না লাগলো তাহলে আমার খাবারটা খেয়ে কী হবে, পেট ভর্তি থাকবে। তো এইটা আপনার করা চলবে না। আমরা ব্যাপারটা হচ্ছে বাকি খাবার দাবার বারণ যে বয়েল খাবার তাও নয়, আপনি খেতে পারেন, বাড়ি খাবার খেলেন, আপনি মাছ খেলেন, মাংস খেলেন, সবই খেলেন, কিন্তু তার মধ্যেই আপনি ধরুন প্রচুর একদম তেল দিয়ে জিনিসটাকে একদম ফ্রাই করে কষিয়ে রান্না করছেন, তো সেটা তো ক্ষতি করবেই। এটা সাধারণ মানুষের ক্ষতি করবে, সেটা কারোর হয়তো পেটের সমস্যা করবে, কারোর দেখবেন ফ্যাটি লিভার করে দিচ্ছে, আর কারোর সিস্ট হবে। মানে রোগ অনেকগুলো, কিন্তু রোগগুলোর খাবার যে নিষেধ থাকে না সেগুলো একই রকম থাকে। এরকম না যে আপনার ক্ষেত্রে খাবার নিষেধ পুরো আলাদা, ওর ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। দেখবেন জন্ডিস হলে কি বলা হয় যে খাবার দাবার এখন 1 মাস পুরো সেদ্ধ খাবার খাবেন, কেন বলা? কারণ লিভারটা আপনার দুর্বল হয়ে গেছে, লিভারটাকে আবার আগের মতো সতেজ করতে হবে। তো আপনি সতেজ করতে গিয়ে ধরুন আপনি চিকেন খাচ্ছেন, মাটন খাচ্ছেন, তখন তো আপনার সতেজ হবে না, তখন তো লিভারকে তো কষ্ট করতে হচ্ছে। তো এই জন্য বলা থাকে আপনি কমলা লেবু খান, আপনি ডাবের জল খান, 1 মাস পর আস্তে আস্তে লিভার আপনার আগের ফর্মে আসবে, তখন আপনি আবার সব খাওয়া দাওয়া করতে পারবেন। তো সিস্ট হলো সেরকম, সিস্ট যখন হচ্ছে তখন আপনার ক্ষতি হচ্ছে, তখন আপনার কিছুদিন একটা রেস্ট্রিকশন থাকার পর আস্তে আস্তে সব খেতে পারবে। কিন্তু রেস্ট্রিকশনের পরেও আপনি সেডেন্টারি লাইফস্টাইল যে আজকে আমি ফাস্টফুড এটা খেলাম, ওটা খেলাম, সেটা খেলাম, মানে আপনি 4 বেলার মধ্যে 3 বেলা ফাস্টফুড খাচ্ছেন, 1 বেলা হয়তো নর্মাল খাচ্ছেন, তখন কিন্তু সমস্যাটা আপনার আবার আসতে পারে। এমনটা নয় যে আপনার সিস্টটা ভালো হয়ে গেল যে আপনি যা খুশি তাই করবেন, আমার হবে না। আপনাকে নিজেকে একটা মিনিমাম রেস্ট্রিকশনের মধ্যে রাখলে কিন্তু এমনটা নয় যে আপনাকে প্রচুর রেস্ট্রিকশন করতে হবে, কিন্তু মিনিমাম একটা যেটা দরকার সেটা করলে আপনি কিন্তু ভালো থাকবেন। আপনার একবার সিস্ট চলে গেলে ওটার জন্য আপনাকে অপারেশন মানে কিচ্ছু করতে হবে না, মেডিসিন খাবেন, সিস্ট আস্তে আস্তে আপনার ডিজলভ হয়ে যাবে। প্রচুর মহিলা আছে যাদের মানে পিরিয়ড সার্কেল যখন প্রত্যেক মান্থে চলছে, তাদের মানে তাদের এটা কমপ্লেন যে প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা হয়। মানে আমি এটাই প্রশ্ন করছি যে পেটে ব্যথাটা কি শুধুমাত্র সিস্টের কারণে হয়, না এতটা পরিমাণে তাদের অসহ্য পেটে ব্যথা হয় যার জন্য তারা বাধ্য হয়ে, অনেকে আছে পেইন কিলার পর্যন্ত খায়, হয়তো 2-3 দিন পর পর হয়তো সে পেইন কিলারের ওপরেই রয়েছে। তো আমরা এটা সবাই জানি যে পেইন কিলারটা কতটা ক্ষতিকারক, সেটা যে কোনো, শুধুমাত্র পিরিয়ডসের ব্যথার না, যে কোনো ব্যথার জন্য। তো আমি এটাই বলবো যে পেইন কিলারটা তো প্রচণ্ড পরিমাণে ক্ষতিকারক। তাহলে মানে এই যে পেটে ব্যথার কারণটা, এটা কি সিস্টের লক্ষণ হতে পারে, না আরো আদার্স অন্য কোনো লক্ষণ হতে পারে পিরিয়ডসের সময় অসহ্য পেটে ব্যথার কারণ? হ্যাঁ, এটা একটা খুব ভালো কোশ্চেন, কারণ পিরিয়ডসের সময় যে ব্যথাটা হয় এটা কিন্তু অনেকে ভ্যারি করে, কারো ক্ষেত্রে খুব বেশি হয়, কারো ক্ষেত্রে নর্মাল, কারো ক্ষেত্রে একদমই হয় না। তো সেটাকে ব্যাপারটা কি হয়, এটা কিন্তু সব ক্ষেত্রে সিস্ট হয় না। মানে অনেকে থাকে দেখবেন এরকম যে তার পিরিয়ডস হচ্ছে একদম সে 3-4 দিন পুরো শয্যাশায়ী, মানে কোনো কাজই করতে পারছে না। অনেকে থাকে এরকম যে ঠিক আছে কোনো ব্যাপার না, হচ্ছে সেই কাজ করতে পারছে, মানে দৈনন্দিন অফিস যাচ্ছে, কাজে যাচ্ছে, যেখানেও করতে পারছে। অনেকে থাকে কোনো ব্যাপার না, নর্মাল। কিন্তু অনেকে থাকে কি উঠতে পারছে না এখান থেকে, মানে এতটা হচ্ছে, হেভি ব্লিডিং হচ্ছে বলতে গেলে। মানে ধরুন নর্মালি কারো যদি 3-4টে প্যাড লাগে তার লাগছে 10-12টা প্যাড, এরকম একটা ব্যাপার থাকে। তো এটা অবশ্যই কিন্তু মানে একটা ডিজিজ, কিন্তু এটা পিসিওডি না, মানে এমন না এটা মানে সিস্ট হয়েছে আপনার, কারণ কোনো কিছু বেশি ভালো না। আপনার ধরুন এই তো বললাম বডি একটা হরমোন থাকে, ফিমেল হরমোন, যেটা হচ্ছে প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন, এই দুটো হচ্ছে মেন সম্পূর্ণ সবকিছুতে একটা ভূমিকা গ্রহণ করে। এবারে কি হলো, আপনার ধরুন কোনো কারণে সেই হরমোনটা বেশি হয়ে গেছে বডির মধ্যে, একটা দেখবেন ডিজিজ হয় অনেকে, পোলেকটিন বেশি থাকে, হাইপার পোলেকটিন। অনেকে বলছে যে আমার ব্রেস্ট মিল্ক সিক্রেশন হচ্ছে, অনেকে লজ্জাতে বলতেই পারে না যে আমার এমনি জাস্ট কম বয়সে একটা ব্রেস্ট মিল্ক সিক্রেশন হচ্ছে। এটা কিন্তু একটা ডিজিজ, এটার সময় কিন্তু প্রফিউজ আপনার যে পিরিয়ডস হবে, প্রফিউজই হবে। এটা কেন হয়, আপনার যে প্রোলেকটিন হরমোনটা আছে সেটা অত্যধিক বেড়ে যায়, মানে আপনার নর্মালের তুলনায়। কারণ আপনার তো এখন টাইম আসেনি আপনার যে সিক্রেশনটা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে কেন, কারণ আপনার বডির মধ্যে হরমোনটা বেড়ে গেছে। তো এই যে পিরিয়ডস বেশি হচ্ছে, এটা কি হয়, আপনার প্রোজেস্টেরন ইস্ট্রোজেন হরমোনটা
নর্মালের তুলনায় বেড়ে গেছে, আপনি টেস্ট করুন তখন আমার রিপোর্ট বেশি আসছে, তো তখন সেটা কমাতে হবে, রিপোর্টটা কমাতে পারলে কিন্তু আপনার সেকেন্ডও আস্তে আস্তে ঠিক হবে। মানে এটা নয় যে আমার ব্লিডিং হচ্ছে মানে আমার সিস্ট আছে, সিস্টের সময় কী হবে আপনার ক্লট বেরোবে, মানে আপনার দেখবেন ব্লাড মানে ব্লিডিং যেটা বেরোবে সেটা দূষিত ব্লাড, মানে আপনি দেখবেন কালচে কালচে একটা ব্লাড বেরোবে, আপনার ক্লট বেরোবে বেশি, তলপেটে প্রচুর ব্যথা করবে। ফ্রেশ ব্লাড একটা আলাদা কালার থাকে, সেটা আমরা সবাই জানি, তো ফ্রেশ ব্লাডের কালার থাকবে না, কিন্তু তার মধ্যে একটা কালচে কালচে কালার থাকবে। তো ফ্রেশ ব্লাড যদি বেরোয় সেটা একটা নর্মাল পিরিয়ড, সেটাও ঠিক আছে। যখনই ক্লট বেরোবে তখন কিন্তু প্রচণ্ড পেন হবে, তখন ঠিকঠাক করে হবে না, দুদিন একদিন হয়তো শেষ হয়ে যাবে সেটা। তো এই জিনিসগুলো থাকে, একটা সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য, এগুলো এখন আপনি জানতেও পারবেন। বাট মানে ব্যাপারটা হচ্ছে সব ব্লিডিং বা সব মানে সিস্ট হচ্ছে তা নয়, আরো অনেক রোগ থাকে, অন্যান্য প্রবলেমগুলো থাকে আর কি। হ্যাঁ থাকতে পারে। দেখে নেবো কোনো বন্ধু এসেছেন আমাদের সাথে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সুমন সরকার বলছিলাম। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বামনগাছ থেকে বলছিলাম। আচ্ছা বলুন, কি সমস্যা আছে? বলছি আমার ওয়াইফের ব্যাপারে একটু জানতে চাইছিলাম। আমার বিয়ে হয়েছে 9 বছর। আমার ওয়াইফের পিরিয়ডে 3 থেকে 4 মাস পরে পরে হয় এবং 1 মাস থাকে। তো এটা কি আয়ুর্বেদিকে সম্ভব? অ্যালোপ্যাথিকে তো একটু কমে, আবার এই যাতায়। আচ্ছা, কোনো ইউএসজি করিয়েছেন ওনার? আসলে ইউজিটা করা হয়নি। 9 বছর ধরে আপনি বলছেন এই সমস্যা আছে, কোনো ইউএসজি করা হয়নি? আচ্ছা, এটার জন্য করা হয়নি আসলে। দোকানে ওই আমাদের পাশে যে দোকানটা, তো ওখানে ফার্মেসি, ওখানে ডাক্তার বসে, উনি তো ওষুধ দেন আর ইয়ে হয়ে যায় আর কি। আচ্ছা দেখুন, একটা ফার্স্টে একটা ইউএসজি করানো আগে, এটা মেন দরকার। আর কী হয়েছে আনতে হবে, ইউএসজিটা হচ্ছে আপনার জানা যে কী হয়েছে। এটা কিন্তু অনেক কিছু হতে পারে না, সবসময় এমন নয় যে আপনার একটা সিস্ট হয়েছে, এটা অনেক কিছু হতে পারে। কী হয়েছে একটা প্রপার ইউএসজি করে আপনি সেই রিপোর্টটা নিয়ে, আমাদের তো বামনগাছিতে চেম্বার আছে, আপনি শুনলেন হেল্পলাইনে আছে, সেখানে আপনি রিপোর্টটা নিয়ে আসুন। যে সমস্যা হয়েছে সেটা জানতে হবে কী হয়েছে। এটা মানে এরকম না যে সিস্ট হয়েছে, এটা হতে পারে অন্য কোনো প্রবলেম আছে, বা আপনার ধরুন মানে বাল্কি ওভারি হয়ে গেছে, মানে ওভারি সাইজ বড় হয়ে গেছে, ওয়ালটা এন্ডোমেট্রিয়ামটা থিক হয়ে গেছে, মানে মোটা হয়ে গেছে, অনেক কিছু সমস্যা হতে পারে এটার জন্য। তো এই যে পিরিয়ডটা বলে 1 মাস থাকে, এটা কিন্তু সিস্ট হলে না হতে পারে, অন্য কিছু হতে পারে এটা। তো আগে একটা নর্মাল ইউএসজি করান আপনি, পুরো ইউএসজি হোল অ্যাবডোমেন, নট আপার নট লোয়ার, হোল অ্যাবডোমেন করান। সেই রিপোর্টটা নিয়ে আপনি আমাদের চেম্বারে আসুন, আমরা আগে রিপোর্টটা দেখে এটা যা হয়েছে সেটা চিকিৎসা অবশ্যই হবে। সেটা ওনার ধরুন কোনো হরমোনাল প্রবলেম হোক, ওনার পিসিওএসের প্রবলেম হোক, বা ওনার অন্য কোনো সমস্যা হোক, সেটা দেখতে হবে কী হয়েছে। না দেখে তো সিমটম যেটা বললেন, এক্ষেত্রে আপনার এমনটা নয় যে 100% ওনার সিস্ট হয়েছে, অন্য কিছু হতে পারে। এবারে যদি কোনো ডাক্তার আপনাকে বলেছে না সিস্ট হয়েছে, আন্দাজে বলা যায় না এগুলো, পেটের মধ্যে কি এটা দেখতে পাচ্ছি না তো আমি, তাই না? দেখতে না পেয়ে আমি কী করে বলবো যে ওনার সিস্ট হয়েছে? এগুলো আন্দাজে না বলে একটা প্রপার রিপোর্ট করা, রিপোর্ট নিয়ে আপনি আসুন, আমরা দেখে আপনাকে বলে দেবো কী সমস্যা হচ্ছে, আর সেটা সমাধানও করে দেবো আমরা। ডাক্তারবাবু, মানে এইমাত্র যিনি ফোন করেছিলেন তার কথাটা শুনেই আমি এই প্রশ্নটা করছি যে একটা মহিলার সবসময় কি মা না হতে পারার কারণ কি সিস্টের প্রবলেমই হয়ে থাকে, নাকি আরো অন্যান্য কোনো প্রবলেমও হতে পারে? না, সিস্ট সবসময় মানে তার প্রেগনেন্সি না আসার কারণ হতে পারে না। সিস্ট হলেও অনেকে এরকম প্রচুর কেস আছে যাদের পিসিওএস আছে কিন্তু তারা ঠিকঠাক টাইমে কনসিভ করেছে। তাদেরকে একটা কথা বলা হয় যে আপনারা প্রপার ট্রিটমেন্টের মধ্যে থেকে করেছে, এরকম অনেক কিন্তু পিসিওএস কেস আছে। এবার তাদেরকে কিছু মেনটেন করতে বলা, যে আপনি ওয়েটটা একটু দেখবেন, আপনি একটু বাটারফ্লাই এক্সারসাইজটা করবেন, বা আপনি একটু খাওয়া দাওয়াটা ঠিক করবেন, এই জিনিসগুলো তাদেরকে মিনিমাম বলা হয়। কিন্তু তার সিস্টের পর কিন্তু অনেকে আছে তাদের মানে বেবি এসছে, তো এটা নয়, কিন্তু বাচ্চা হচ্ছে না মানে তার সিস্টটা একমাত্র প্রবলেম, এটা তো নয়। আজকে ইনফার্টিলিটি অনেক কারণ থেকে, অনেক কারণ থেকে ইনফার্টিলিটি আপনার হচ্ছে। আপনার ধরুন যে মানে বেবি রাখা, যে গর্ভাশয় বলছি সেটাই হয়তো আপনার প্রবলেম আছে, বা আপনার ওভুলেশন ঠিক করে হচ্ছে না, মানে আপনার তো ওভারি আছে কিন্তু ওভারির মধ্যে যে আপনার যে ওভুলেশনটা হবে এটা ঠিক করে হচ্ছে না, তো ওভুলেশন না হলে আপনার বাচ্চা আসবে কি করে? তো এরকম অনেক কারণ থাকে, মানে এটা এই জন্য একটা বলা হয় না যে একটা পুরো মানে ফুল বডি চেক আপ করাতে হয়, এটা একটা হয়। সাথে সাথে তার যে মানে হাজবেন্ড আছে তারও কিন্তু অনেক টেস্ট করতে হয়, মানে সবসময় যে মানে প্রবলেমটা মেয়ের থাকে তাও কিন্তু নয়, তার হাজবেন্ডেরও কিছু টেস্ট করতে হয়, এটা ওটা। হ্যাঁ, তার রিপোর্ট ওকে আছে, এই রিপোর্ট ওকে আছে, তখন অন্য এরকম কেসও কিন্তু আছে যে আপনার দুজনকারই রিপোর্ট ওকে, তাও বাচ্চা আসছে না। তো এইরকম অনেক সমস্যা হয়, এগুলো একটা জটিল একটা ব্যাপার। তো মানে আগে কী হয়েছে জানতে হবে, মানে এমনটা নয় কিছু হয়েছে মানে আমি ধরনের সিস্ট হয়েছে, অনেক কেস আছে যার সিস্ট থাকে না কিন্তু তাও বাচ্চা আসছে না, বা একটু প্রেগনেন্সি হচ্ছে, মানে হাই রিস্ক প্রেগনেন্সি হচ্ছে কিন্তু কোনো কারণে সেটা অ্যাবর্ট হয়ে যাচ্ছে, মানে অ্যাবর্শন হয়ে যাচ্ছে আর কি। তো এই জন্য জিনিসটা জেনে সেটা প্রপার করে সেটা চিকিৎসা করতে হবে। চিকিৎসা অবশ্যই আছে, এরকম না যে আজকে হচ্ছে না মানে কোনোদিন হবে না। তো একটা সময় থাকে, আপনি ধরুন আপনার 30-35 মধ্যে আপনি আসছেন না, আপনি আসছেন 40 এজে বলছেন আমার এবার বাচ্চা চাই, এটা কিন্তু অনেকটা চান্স কমে যায়। এরকম অনেকের কিন্তু হয়, অনেকে দেখবেন 40 এজও কিন্তু হচ্ছে, কিন্তু সেটা রেয়ারেস্ট। একদমই তাই, সময় থাকতে থাকতে প্রপার ট্রিটমেন্টটা করাতে হবে, তবে আপনি সুস্থ হতে পারবেন। এবং যেহেতু পিসিওডি নিয়ে আজকে কথা হচ্ছিল, সেই কারণে মানে এই যে সন্তান না আসার বিষয়টা নিয়ে ডাক্তারবাবু বললেন, এটা কিন্তু আপনাকে সময় ট্রিটমেন্ট করাতে হবে, তাহলে নিশ্চয়ই আপনিও মা হতে পারবেন। এবং আজকে
আজকের সময় যেহেতু শেষ, আলোচনার অনেক কিছু বাকি থাকে, আমরা পরবর্তী প্রোগ্রামে আরও রকমের টপিক নিয়ে ফিরে আসব। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা থাকবেন।